Assalamu alaikum, my dear students. This is Nigar Sultana from Rastani Ideal College. Welcome to English first paper class. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা থার্ড সেমিস্টারের আজকে আমাদের ইংলিশের সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে। তো গত ক্লাসে আমরা একটা ইউনিট 8 শুরু করেছিলাম, যেখানে একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট আমরা পড়া শুরু করেছিলাম। সেই ডকুমেন্টের নাম ছিল দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই আর্টিকেলের, সেই ডকুমেন্টের পরবর্তী কিছু আর্টিকেল আমরা পড়ব। ওই ডকুমেন্টে যা আছে, যেভাবে আর্টিকেলগুলো আছে সেভাবে তো আমাদের প্যাসেজে আছে, আমি বলেছিলাম। তো সেই হিসেবে আজকে আমরা যেখান থেকে শুরু করছি, মানে যে সেন্টেন্স থেকে বা যে রাইটস থেকে আমরা জানবো, সেটা ওই ডকুমেন্টের 19 নাম্বার আর্টিকেলের অন্তর্ভুক্ত। তো 19 থেকে 25-এর মধ্যে যা যা আছে ওই ডকুমেন্টে, তার অংশ বিশেষ। আমি একটা কথা বলে দিই, ওই ডকুমেন্টে যেভাবে আছে, সেই ইন্টারন্যাশনাল ডকুমেন্টে যেভাবে আছে, আমাদের এই বই কিন্তু সবগুলোর আর্টিকেল হিসেবে বলা নাই, মানে সবগুলো অধিকারের কথা বলা নাই। এগুলো সম্ভবত আমাদের এই বাংলাদেশি কনটেক্সটে যেগুলো আমরা মেনে চলি বা চলতে পারি, বা আমাদের আশেপাশে মেনে চলা হয় না, কারণ আমাদের এই লেসনটার নাম কিন্তু আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, মানে আমরা কি এই রাইটগুলো সম্পর্কে সচেতন। তো সবগুলো রাইট না, আমরা উল্লেখযোগ্য কিছু রাইটস ওই ডকুমেন্ট থেকে জানছি। তো যেটা বলছিলাম, আমরা আজকে জানবো 19 থেকে 25 আর্টিকেলের মধ্যে যেগুলো আছে তার বিশেষ কিছু রাইটসের কথা। তো এখন আমরা মূল ক্লাসটা শুরু করব। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের পরবর্তী কিছু রাইটস বা আর্টিকেলের কথা। আজকে আমরা যেটুকু পড়ব সেটা 37 সিন প্যাসেজ 37 এবং 38, এই দুটোতেই তোমরা পাবে, কারণ আমি প্রথম দিন সিন প্যাসেজ 37 পুরোটা পড়াইনি, অল্প একটু পড়িয়েছিলাম। আজকে সেটা শেষ করব এবং 38-এর কিছু অংশ পড়ব। এখানে প্রথমে বলছি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। This right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers. এখানে বলতে চাচ্ছে প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। অপিনিয়ন মানে মতামত, এবং এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, আমরা জানি। সো প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে নিজের মতামত, তাদের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা নিয়েই জন্মায়, প্রত্যেকেরই অধিকারটুকু রয়েছে। এখানে সে যে মতামতটা সে ধারণ করে, সেই মতামতটা কিন্তু সে আবার যে কোনো মিডিয়া, যে কোনো মাধ্যম বলো বা যে কোনো একটা প্রচার উপযোগী কোনো একটা মিডিয়া বলো, সেই সমস্ত জায়গায় সে কিন্তু এটা প্রচার করারও অধিকার রাখে, কোনো রকম বাহ্যিক কারো হস্তক্ষেপ ছাড়া। এখানে অনেক সময় এমন হয় যে আমি একটা মতামত ধারণ করছি, কিন্তু সেটা আমাকে প্রকাশ করতে দেয়া হচ্ছে না, বা আমি কোনো একটা মিডিয়ার দ্বারা মানে প্রেশারাইজড হচ্ছি, বা এরকম কোনো একটা বাধা আমার সামনে চলে আসে, যার জন্য আমি সেই মতামতটা প্রকাশ করতে পারছি না। কিন্তু অধিকার হচ্ছে, মূল অধিকার হচ্ছে যে আমি যখন কোনো একটা মতামত ধারণ করব, সেটা প্রকাশ করার ব্যাপারে আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে কেউ আমাকে বাধা দিবে, কেউ আমাকে ফোর্স করবে, সেরকম কোনো ব্যাপারই এখানে নেই। সো আমি কোনো রকম বাধার চিন্তা না করে নিজের তথ্য, যে কোনো ইনফরমেশন বা যে কোনো কিছু, নিজের যে কোনো ধারণা, সেটা আমি অন্যের কাছ থেকে চাইতেও পারি বা অন্যকে দিতেও পারি, মানে মতামত আদান প্রদানের অধিকার সম্পূর্ণই একজন মানুষের রয়েছে। পরের পড়াতে চলে যাচ্ছি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম টু পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন। এখানে বলছে, আমরা জানি যে অ্যাসোসিয়েশন, পিসফুল অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাবেশ, এবং অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সমিতি। তো প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা শান্তিপূর্ণ সমাবেশ বা সমিতি করার স্বাধীনতা রয়েছে, মানে যে কোনো মানুষ একটা সভা বা সমিতিতে লিপ্ত হতে পারে বা জয়েন হতে পারে, এক্ষেত্রে তার পরিপূর্ণ অধিকারটুকু রয়েছে। নো ওয়ান মে বি কম্পেল টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন। এখানে বলছে যে কাউকে কোনো সমিতিতে অন্তর্ভুক্ত করতে বাধ্য করা যাবে না। কম্পেল টু, এটা মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা। সো কোনো সমিতিতে তুমি কাউকে জোর করে বাধ্য করতে পারবে না যে সে সেখানে থাকবে কি থাকবে না, সে সেখানে জয়েন করবে কি করবে না, এখানে তাকে বাধ্য করা যাবে না। Everyone has the right to take part in the government of his country directly or through freely chosen representative. এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, প্রত্যেকটা মানুষেরই একটা দেশের সরাসরি বা স্বাধীনভাবে প্রতিনিধির মাধ্যমে তার দেশের সরকার গঠন করার অধিকার রয়েছে। সে স্বাধীনভাবে মানে কি, ডিরেক্টলি এখানে বলেছে মানে সরাসরি সে ভোট প্রদানের মাধ্যমেও সরকার গঠনের ভূমিকা রাখতে পারে, অথবা
যে কোনোভাবে প্রতিনিধি নির্বাচন করার তার অধিকার রয়েছে। মানে ভোটিং প্রসিডিউর যাই হোক না কেন, সেটা ডিরেক্ট ভোটের মাধ্যমেই হোক বা অন্য কোনো সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমেই হোক, একটা মানুষ তার দেশের সরকার প্রধান কে হবে তার নির্বাচন করার পরিপূর্ণ অধিকার তার সেই দেশে রয়েছে। এটাই হচ্ছে এই মূল পয়েন্ট। তো এই প্যাসেজটুকুর মধ্যে আমরা 3টা আর্টিকেল সম্পর্কে পড়লাম। প্রথমে বলা হচ্ছে মতামত প্রকাশের অধিকার রয়েছে এবং সেই মতামত সে নিজে ধারণ করতে পারে বা কাউকে সে দিতেও পারে বা কারোর কাছ থেকে মতামত সে পেতেও পারে। এ ব্যাপারে কোনো রকম ফোর্স বা কোনো রকম কিছু সে যে প্রাপ্ত হতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, এই চিন্তাটা তাকে করতে হবে না। সে বিনা বাধাতেই তার মতামত দিতে পারে কাউকে বা কারো কাছ থেকে মতামত নিতেও পারে। বা তথ্য, মতামত বলতে আমি অপিনিয়ন, ইনফরমেশন, এক্সপ্রেশন এই সব কিছুকেই বোঝাচ্ছি। নেক্সট প্যারাতে বলা হচ্ছে যে সে কোনো সভা বা সমিতিতে বা কোনো একটা কি বলা যায় এটাকে, শান্তিপূর্ণ সমাবেশ বা সমিতি করার স্বাধীনতা রয়েছে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, সমাবেশ এবং সমিতিতে সে জয়েন করতে পারে, এখানে তার স্বাধীনতা রয়েছে। এক্ষেত্রে সে কোনো সমিতিতে থাকবে কি থাকবে না তাকে কেউ বাধ্য করতে পারবে না, তাকে কেউ বাধ্য করবে এই ধরনের চিন্তাও তাকে করতে হবে না। আর লাস্ট অফ অল বলা হচ্ছে যে একটা মানুষ সরাসরি বা স্বাধীনভাবে যে কোনো প্রক্রিয়ায় হোক বাছাইকৃত প্রতিনিধির মাধ্যমে সে তার দেশের সরকার গঠনের যে প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করতে পারে। সে ভোট, মানে এখানে ভোট দানের অধিকারের কথাই বলা হচ্ছে যে সে এটা নির্দ্বিধায় করতে পারে, এখানে তার কোনো বাধার কথা চিন্তা করতে হবে না। যেহেতু সরকার প্রধান দেশের জনগণের মাধ্যমে নির্বাচিত হয়, সো এটা একটা মানুষের, সেই দেশে বসবাসকারী যে কোনো মানুষেরই একটা অধিকারের পর্যায়ে পড়ে। তো ওই ভোটিং প্রসিডিউর যে কথাটা বললাম তার রেফারেন্সে আরও কিছু সেন্টেন্স এখানে আছে। বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস ইন হিজ কান্ট্রি। একটা মানুষের পাবলিক সার্ভিস বলতে কী বোঝায়? সরকারি চাকরি বোঝায়। একটা মানুষ জন্মগতভাবে তার অধিকার রয়েছে কি সরকারি চাকরিতে অংশগ্রহণ, তার যে প্রবেশাধিকার, অ্যাক্সেস, সে প্রবেশাধিকার পেতে পারে, সেটার তার সমান অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষেরই একই রকম অধিকার রয়েছে তার দেশের সরকারি চাকরিতে অংশগ্রহণ করার বা সুযোগ নেয়ার। তারপরের পর্বে বলা হচ্ছে দ্য উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট। দিস উইল, এখানে উইল বলতে কিন্তু ভার্বে সেই উইল আমরা বুঝছি না, এটা হচ্ছে ইচ্ছা। এই উইল, দি উইল অথবা দিস উইল শ্যাল বি, এখানে এই উইলটা হচ্ছে ইচ্ছা। দ্য উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, এখানে বলা হচ্ছে যে সরকারের যে ক্ষমতার উৎস, সেই ক্ষমতার উৎসটা কি? জনগণের ইচ্ছাই হচ্ছে সেই সরকারের বা একটা দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উৎস। দিস উইল শ্যাল বি এক্সপ্রেসড ইন পিরিয়ডিক অ্যান্ড জেনুইন ইলেকশনস which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedure। এখানে বলা হচ্ছে, আমি আগে একটু বলে নিই, এখানে দুটো ওয়ার্ড মিনিং একটু বলে নিচ্ছি। এখানে একটা ওয়ার্ড আছে সাফ্রেজ। সাফ্রেজ শব্দটার অর্থ হচ্ছে ভোটাধিকার। এখানে আমরা ভোট সংক্রান্ত ব্যাপারগুলো জানছি। প্রথমেই আমরা বলে আসলাম যে জনগণের দ্বারা নির্বাচিত যে একটা দেশের যে সরকার প্রধান, সে অবশ্যই সেটা জনগণের দ্বারাই নির্বাচিত হবে। জনগণের সেখানে অধিকার আছে সরকার গঠন করার। তারপর এখানে বলছে দ্য উইল অফ দ্য পিপল। এখানে উইল অফ দ্য পিপল মানে জনগণের ইচ্ছা। ইচ্ছাটাই কি? বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট। বেসিস মানে হচ্ছে কোনো কিছুর ভিত বা ভিত্তি। তো সরকারের ক্ষমতার উৎসটাই কি? আমরা জানি যে জনগণের ইচ্ছাই, জনগণ কি চায়, জনগণ কাকে চায়, সেটাই হচ্ছে যে কোনো সরকারের প্রধান ক্ষমতার উৎস। দিস উইল শ্যাল বি এক্সপ্রেসড, এই যে ইচ্ছাটা, জনগণের যে ইচ্ছার কথা বলা হলো, সেটা কিভাবে প্রকাশ হয়? ইন পিরিয়ডিক অ্যান্ড জেনুইন ইলেকশন। যে পিরিয়ডিক বলতে এখানে কি 5 বছর পর পর যেমন বাংলাদেশে যে ইলেকশনটা হয়, এই 5 বছর অন্তর অন্তর এটাকে পিরিয়ডিক বলা হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে ইলেকশনটা হয়। এবং জেনুইন ইলেকশন একেবারে সর্বসাধারণ দ্বারা যেটা একেবারে গ্র্যান্টেড, সেই রকম একটা ইলেকশনের মাধ্যমে জনগণের এই ইচ্ছাটার প্রতিফলন ঘটে। হুইচ শ্যাল বি বাই ইউনিভার্সাল অ্যান্ড ইকুয়াল সাফ্রেজ, এবং সেটা কি হবে? একেবারে সর্বজনীন এবং সবার ক্ষেত্রেই সেই ভোটাধিকারটা থাকবে। একটা দেশে বসবাসরত এবং ভোটাধিকার মানে ভোটদানের তো একটা বয়স সীমা থাকে।
সো প্রত্যেকটা ভোটার যারা সেই বয়সসীমাটায় পৌঁছে গেছে, ভোটাধিকার মানে ভোট দেওয়ার যে ক্ষমতাটা তাদের হয়েছে, সেই রকম প্রত্যেকটা মানুষেরই সেই ভোটদানের প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং সেটা হচ্ছে সর্বজনীন হতে হবে। সেখানে কোনো রকম বাধা বা কোনো রকম ফোর্সের ব্যাপার থাকবে না। অ্যান্ড শ্যাল বি হেল্ড বাই সেক্রেট ভোট, এবং এই ভোট যেটা দেওয়া হয় আমাদের দেশেই বলো বা যে দেশেই বলো, সেটা কিন্তু সেক্রেট ভোটই হয়। কারণ এখানে তুমি কাকে ভোট দিবে সেটা সম্পূর্ণই তোমার ব্যক্তিগত ইচ্ছা। এখানে তোমাকে জোরাজুরিও কেউ করবে না, জোরাজুরি করার কোনো অধিকার নেই। জোরাজুরি করলে সেটা ফেয়ার ইলেকশনের পর্যায়ে হবে না। যেখানে যে বললো জেনুইন ইলেকশন, যদি এখানে ভোটাধিকার প্রক্রিয়া কোনো রকম বাধা আসে তাহলে তো এই ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যাবে, যে সেই ইলেকশনটাই তো জেনুইন হবে না। সো এটাই বলা হচ্ছে, সেই ভোটাধিকার প্রক্রিয়াটা কেমন হবে, শ্যাল বি হেল্ড বাই সেক্রেট ভোট অর বাই ইকুইভ্যালেন্ট ফ্রি ভোটিং প্রসিডিউর। মানে এখানে বলা হচ্ছে সেই ভোটদান প্রক্রিয়াটা গোপন ভোট এরকম হতে পারে, বা অবাধ ভোট প্রক্রিয়া দ্বারা অনুষ্ঠিত কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে সেই সরকারটা নির্বাচিত হবে। কোন সরকার? জনগণের ইচ্ছায় পরিচালিত যেই সরকার, সেই সরকারের কথা বলা হচ্ছে। তো এই গেল আমাদের আর একটা আর্টিকেল। লাস্টে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এ স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাডিকুয়েট ফর দ্য হেলথ and well-being of oneself and of one's family, including food, clothing, housing and medical care and necessary social services, and the right to security in the event of unemployment, sickness, disability, widowhood, old age or other lack of livelihood in circumstances beyond one's control. এখানে বলা হচ্ছে, এখানে বেশ বড় একটা আর্টিকেল, এটা একটা বড় একটা সেন্টেন্স। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই নিজের এবং তার ফ্যামিলির জন্য, মানে তার পরিবারের জন্য ভালো খাদ্য বা ভালো কি বলবো ক্লদিং মানে পোশাক আশাক, হাউজিং মানে হচ্ছে বাসস্থানের যে ব্যবস্থা সেটা, মেডিকেল কেয়ার বলতে আমরা কি বুঝি, চিকিৎসা সেবা, এবং নেসেসারি সোশ্যাল সার্ভিস অন্যান্য যে সামাজিক সার্ভিসগুলো আছে সেগুলো পাওয়ার অধিকার রয়েছে। কার অধিকার রয়েছে? একজন মানুষ সে এগুলো তার নিজের একটা স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য এগুলো পাওয়ার তার একটা অধিকার রয়েছে, এবং সে নিজে পাবে এবং তার পরিবারের সবার জন্য এই ব্যাপারগুলো নিশ্চিত করার অধিকার রয়েছে। কি ব্যাপার? একটা হচ্ছে ফ্যামিলি, ইনক্লুডিং ফুড হচ্ছে একটা, তারপর ক্লদিং, হাউজিং অ্যান্ড মেডিকেল কেয়ার অ্যান্ড নেসেসারি সোশ্যাল সার্ভিস। মানে এই সার্ভিসগুলো পাওয়ার অধিকার যে কোনো মানুষ রাখবে, এবং সে নিজের জন্য যেমন এটার ব্যবস্থা করতে পারে অধিকার রয়েছে, ঠিক তেমনি তার পরিবারে আরও যারা আছে, পরিবারে বসবাসরত প্রত্যেকের জন্যই সে এইগুলোর ব্যবস্থা করতে পারে, সুনিশ্চিত একটা ব্যবস্থা করতে পারে, এটা চাওয়ার অধিকার তার রয়েছে। মোট কথা একটা মানুষের একটা মানসম্মত জীবনযাপনের অধিকার রয়েছে যে কোনো মানুষেরই। পরবর্তীতে কিছু সমস্যার কথা বলা হয়েছে। এই সমস্যাগুলোর মানুষের জীবনে যদি আসে তাহলে সেখানে তাদের নিরাপত্তা লাভ করার একটা অধিকার রয়েছে, মানে সমাজ থেকে বা দেশ থেকে সে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। কখন? কিছু সার্কামস্টেন্সেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, একটা মানুষ যখন বেকার থাকে তখন সে সমাজ থেকে বা দেশ থেকে নিরাপত্তা লাভের তার অধিকার রয়েছে। এরকম আরও কিছু অবস্থার কথা বলা হয়েছে। একটা হচ্ছে সিকনেস, যখন সে অসুস্থ থাকবে, ডিসাবিলিটি, এখানে পঙ্গুত্ব বা প্রতিবন্ধকতা যদি তার থাকে সেই রকম একটা সিচুয়েশন, উইডোহুড মানে বৈধব্য, মানে এমন একটা বিবাহিত লোক যার ওয়াইফ মারা গেছেন, বা এমন একটা বিবাহিতা মহিলা যার হাজব্যান্ড নেই, এই অবস্থাটাকে উইডোহুড বলা হচ্ছে। আর একটা অবস্থা হচ্ছে ওল্ড এজ, বৃদ্ধ বয়সে, এবং আদার ল্যাক অফ লাইভলিহুড ইন সার্কামস্টেন্সেস বিয়ন্ড ওয়ান্স কন্ট্রোল, কিংবা এই যে সমস্যাগুলো বলা হচ্ছে এগুলো হলে মানুষের জীবনটা কি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সো এই সমস্যাগুলো তো বলাই হচ্ছে, তার বাইরেও আরও অনেক সমস্যা থাকতে পারে, যে সমস্যাগুলো হলে একজনের জীবনটা কি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানে সে আর কোনো ব্যবস্থা তার জন্য করতে পারছে না, নিজে থেকে কিছু করতে পারছে না। তো এই সমস্ত মুহূর্তে সে নিরাপত্তা লাভের তার একটা যে সমাজ থেকে বা দেশ থেকে রাইট টু সিকিউরিটি মানে নিরাপত্তা লাভের অধিকার তার রয়েছে। এই ধরনের অবস্থায় যদি কেউ পড়ে, যখন জীবন তাকে আর নিয়ন্ত্রণ মানে সে তখন যখন তার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এইরকম সিচুয়েশনে সে দেশ থেকে নিরাপত্তা লাভের অধিকার লাভ করবে। এটাও যে কোনো মানুষেরই
জন্মগত একটা অধিকার, সে তার সমাজ থেকে বলো বা দেশ থেকে বলো, এটা সে পেতে পারে। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা একটা সরকার নির্বাচন করি, যে সরকারটা আমার প্রবলেমগুলো দেখবে। যেহেতু আমি আমার ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করছি সরকারটা, সেহেতু আমার যখন এই সমস্যাগুলো হবে তখন আমি সোসাইটি থেকে, আমার যে সার্কামস্টেন্স আছে সেখানে, সমাজ থেকে, বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে বা অ্যাসেম্বলি থেকে, মোট কথা আমরা আমাদের দেশ থেকে, দেশের সরকারের কাছ থেকে এই ফ্যাসিলিটিগুলো পেতে পারি। ভালো মতো একটা জীবনযাপন করার অধিকার যেমন রয়েছে, ঠিক তেমনি কেউ যখন তার জীবনের একটা খারাপ সময় পতিত হয়, বেকার অবস্থায় সে থাকে, সে হঠাৎ করে হয়তো চলতে ফিরতে অক্ষম হয়ে যেতে পারে, একটা ডিসেবিলিটি তার লাইফে হঠাৎ করে চলে আসতে পারে, বৈধব্য চলে আসতে পারে, তার বৃদ্ধ বয়সে তার সিকিউরিটির অভাব হতে পারে, সেই সময়ে একটা মানুষ নিরাপত্তা লাভের অধিকারের জন্য ডিপেন্ড করে সেই দেশটার উপর। এই দেশ তখন তাকে সাপোর্ট দিবে, এটাও তার একটা অধিকার। এখানে আমরা আরেকটু পড়বো আজকে। এটা হচ্ছে মাদারহুড অ্যান্ড চাইল্ডহুড আর এন্টাইটেলড টু সোশ্যাল কেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। All children, whether born in or out of wedlock, shall enjoy the same social protection. এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে মাদারহুড মানে কি, মাতৃত্ব, এবং চাইল্ডহুড মানে শৈশবকাল। এই সময়টাতে বিশেষ একটা কেয়ার বা যত্ন বা সহায়তা পেতে পারে, সহায়তার অধিকার রয়েছে। এখানে মায়েরও অধিকার রয়েছে, তার যে সন্তান জন্ম দিচ্ছে সেই সন্তানেরও সেম অধিকার রয়েছে। সন্তান কিন্তু জন্মসূত্রে অধিকারগুলো প্রাপ্ত হয়। আর একজন মেয়ে যখন প্রেগনেন্ট থাকে, মানে সে তখন তার লাইফের একটা ক্রিটিক্যাল কন্ডিশন পার হয়, তখন সে তার ফ্যামিলি, সোসাইটি এবং দেশ থেকে কিছু নিরাপত্তার জন্য, তার সিকিউরিটির জন্য, তার ফিজিক্যাল কমফোর্টের জন্য কিছু অধিকার সে লাভ করে। যে সেই সময় সে এটাই আশা করে যে একটু বিশেষ কেয়ার সে পাবে, বা তার যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হয়, ডিফিকাল্ট কোনো একটা কন্ডিশনে সে পতিত হয়, সে সহায়তা পাবে। তো এই সহায়তা পাওয়া, টেক কেয়ার পাওয়াও হচ্ছে সে অধিকারের অন্তর্ভুক্ত। অল চিলড্রেন, এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, ওয়েদার বর্ন ইন অর আউট অফ ওয়েডলক। ওয়েডলক মানে হচ্ছে বিবাহ বন্ধন। আমরা জানি ওয়েড মানে হচ্ছে বিবাহ, ওয়েডলক মানে হচ্ছে বিবাহ বন্ধন। আমাদের সমাজে এমন অনেক চাইল্ড আছে যারা বিয়ের পরে, যে হাজব্যান্ড ওয়াইফ, তাদের তো বাবা মা থাকে, প্রত্যেকটা শিশুরই তো মা বাবা থাকে। তো এক্ষেত্রে কিছু হয়, সমাজে এমন কিছু ঝরে পড়া শিশু আছে যাদের আসলে মায়ের বিয়েটা হলেও হতে পারে বা না হলেও হতে পারে, মাটা হঠাৎ করে কোনো একটা খারাপ সিচুয়েশনে পড়ে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, কেউ প্রতারণার শিকার হতে পারে, বা এই ধরনের কোনো সিচুয়েশনের মাধ্যমে যে বাচ্চাগুলো জন্ম নেয়। এখানে বলা হচ্ছে যে বিবাহের পরে মেয়েরা যে সমস্ত সন্তান জন্ম দিচ্ছে, সেই সন্তান এবং বিয়ের সম্পর্কের বাইরেও যে সমস্ত সন্তান আমাদের সমাজে জন্ম নেয়, প্রত্যেকেরই একই ধরনের সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। কারণ যে শিশুটা জন্ম নিল, তার বাবা মার ভুলেই হোক বা তার যে কোনো একদিকের ভুলেই হোক বা কোনো একটা বাজে ঘটনার পতিত হয়েই হোক, যে সন্তানটা জন্ম নিল তার তো কোনো আসলে দোষ নেই, সে সেখানে ভিকটিম। সো যেভাবেই জন্ম নেক না কেন, একটা শিশুর সমান সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। খুব জটিল একটা পর্যায়কে এখানে একটা সেন্টেন্সে বলে দেওয়া আছে যে শিশু সে যেভাবেই পৃথিবীতে আসুক, সে কোনো বৈধ প্রক্রিয়ার মধ্যেই আসুক বা অবৈধ কোনো সম্পর্কের জের ধরেই আসুক, তার বাই বর্ন সে কিন্তু সমাজ থেকে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে বা অধিকার নিয়ে সে জন্মায়। তো প্যাসেজের এই পর্যায়ে এসে তোমরা দেখবে তোমাদের সিন প্যাসেজ 38-এ একটা ওপেন এন্ডেড সেন্টেন্স দেওয়া আছে, যেটা হচ্ছে আই থিঙ্ক মাই কান্ট্রি হ্যাজ বিন অ্যাবল অর নট বিন অ্যাবল টু কমপ্লাই উইথ দিস বিকজ দিয়ে এখানে ডট ডট দেওয়া আছে। তো এখানে আসলে তোমাদের অপিনিয়ন জানতে চাওয়া হয়েছে যে আমরা এতক্ষণ যে রাইটসগুলো সম্পর্কে পড়লাম, যে হিউম্যান রাইটসগুলো সম্পর্কে পড়লাম, তোমার কি মনে হয় তোমার দেশ বা তুমি যে দেশে বিলং করছো সেই দেশ কি এই রাইটসগুলো দিতে সক্ষম? যদি তোমার মনে হয় যে হ্যাঁ দিতে সক্ষম, তাহলে তুমি কারণটা বলবে, এক্সপ্লেন করবে তোমার নিজের ভাষায়। আর যদি মনে করো যে না, নট বিন অ্যাবল, তারপরেও তুমি তোমার সেই মতের সপক্ষে যুক্তি দেখাবে। সো এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকলো তোমাদের জন্য, তোমরা এটা নিজেরাই প্রিপেয়ার করবে এবং এটা নিয়ে পরবর্তী জুম ক্লাসে আমরা ডিসকাস করব। সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।